যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা, সেখানে আজকে মেধাবীরা পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য রাজু ভাস্কর্যের ধুলাবালিতে পড়ে থাকবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। মেধাবী তরুণরা যেন দেশে থাকে, তাদের মেধার যেন মূল্যায়ন হয়, সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে, সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। আমরা দেখলাম তার সুনির্দিষ্ট কোনো কারণ না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা, তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিসিএস এর নিয়োগ পাওয়া এবং পড়াশোনার ফলে তৈরি হয়েছে, তাদের পরিবারের মর্যাদা, সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটার আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে আমি মন্ত্রণালয়ে এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ ওনাদের যে কয়েকজন এডিশনাল সেক্রেটারি, ওনারা একটা কমিটি করেছিল। আমি একদিন গিয়েছিলাম, তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি 18+ একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক রাজনীতির কারণে সে কখনো চাকরি অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আইনের আমরা যদি বলি মানবাধিকারের লঙ্ঘন। যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়, আমরা এটা চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি, আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভব না। ছোট্ট একটা দেশে 18 কোটি জনগণের বসবাস, এই জনগণকে নিয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় আমাদেরকে সেটা ভাবতে হবে। এবং ব্যক্তিগতভাবে আমি আসলে আশ্চর্যান্বিত হচ্ছি, আপনারা আমাকে ডেকেছেন, আমার অফিসে গিয়েছেন, আরো অনেকে ফোনে যোগাযোগ করেছে। ভাই দেখেন, এখন তো এই সরকারে অন্তত আমাদের ইয়ং জেনারেশনের প্রতিনিধি আছে, ছাত্র প্রতিনিধি আছে। আমাদের প্রত্যাশা ছিল এই সমস্ত জায়গায় কিছু হলেই তারা বিদ্যুৎ গতিতে ছুটে আসবে, কারণ তারা এখনো অনেকে গ্রাজুয়েশন শেষ করেছে, পোস্ট গ্রাজুয়েশনও শেষ হয় নাই। এখানে আপনারা যারা আছেন আপনাদের অনেক জুনিয়র, যদিও রাষ্ট্রীয় পরিচালনায় প্রোটোকলে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তো তারা শিক্ষার্থীদের আন্দোলনের সেন্টিমেন্টকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। তারা যদি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অসুবিধায় তাদের কাছে না আসতে পারেন, তারা কি ধরনের শিক্ষার্থী? আমি তো এটা ভেবে পাচ্ছি না। কিছুদিন আগে আপনারা দেখেছেন পিএসসির সংস্কার আন্দোলন হয়েছে, এইটা তো আজকের আন্দোলন। আমরা ছাত্র জীবন থেকে আমরাও বলে আসছি যে পিএসসির এই যে নিয়োগের যে কতগুলো জটিলতা, একটা নিয়োগ প্রক্রিয়ায় 2 থেকে 3 বছর লেগে যায়, অথচ চাইলে 1 বছরের মধ্যেই কিন্তু একটা নিয়োগ সম্পন্ন করা যায়। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ তরুণরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। একটা চাকরির পরীক্ষা দিতে হয় 1000 টাকা আবেদন ফি, 1500 টাকা আবেদন ফি, 750 টাকা আবেদন ফি। এই আবেদন ফির জন্যই বাবা মার নতুন করে জায়গা জমি বেচতে হয়। তো আমরা বলেছিলাম যে এটা আন্তর্জাতিক নিয়ম যে চাকরিদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর উচিত যে এই চাকরি প্রার্থীদের খরচটা বের করা। উন্নত বিশ্বে যেখানে বেকারদেরকে ভাতা দেওয়া হয় কিংবা সপ্তাহে একটা অল্প সময়ে কাজ করে তাদের একটা ভাতা দেওয়া হয়, সেখানে আমাদের দেশে যারা চাকরিতে ঢুকে নাই, যারা ভালো পোশাক কিনতে পারে না, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তান চাকরির পরীক্ষার ফি দিতে দিতেই তাদের অবস্থা করুন। এই ব্যবস্থাগুলোর আমরা সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের থেকেই যখন শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা, তারা যখন এগুলো নিয়ে কথা বলে, আমরা এটা দাবি জানিয়ে আসছি। সরকারি চাকরিতে এখন প্রায় 4,73,000 পদ শূন্য। আমরা খুশি হয়েছিলাম যে এই সরকার বলেছিল যে এই বিপ্লবী তরুণদেরকে এই
প্রতিবাদী তরুণদেরকে আমরা দেশের কাজে লাগাতে চাই। আমরা এই শূন্য পদগুলোতে নিয়োগ দিতে চাই, ভালো কথা, কিন্তু এই নিয়োগ দিতে গিয়ে যদি আবার তাদের সাথে এইভাবে বৈষম্য করা হয়, যে যেই আন্দোলনের স্লোগান ছিল কোটা না মেধা, সেখানে আজকে মেধাবীরা পড়াশোনা করে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য রাজু ভাস্কর্যের ধুলাবালিতে পড়ে থাকবে, সচিবালয়ে কিংবা আমলাতন্ত্রের লাল ফিটার বেড়াজালে বন্দী থাকবে। এইটা অমানবিকতা, এইটা এই গণ আন্দোলন, এই ছাত্র যুবক তরুণদের আন্দোলনের সাথে প্রতারণা এবং বেইমানি আমরা এই সরকারের কাছ থেকে অন্তত এইটা প্রত্যাশা করি না। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আজকে এখান থেকে একটা আলটিমেটাম দেন, কারণ আপনারা সরাসরি চাকরি প্রার্থী। সেটা যদি বাস্তবায়ন না হয়, আপনাদের এইখানে যারা এসেছে, আপনাদের সাথে যারা একাত্মতা পোষণ করেছে, তাদের সহ প্রয়োজনে আমরা মন্ত্রণালয় ঘেরাও আপনারা করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু একটা বিষয় আমরা আপনাদেরকে পরিষ্কার করব, আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা কোনো টেন্ডারবাজি দখলবাজি করতে সেই রক্তে ধরাই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কোনো হল দখল করতে যাই নাই, শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্কর্যে, এই টিএসসিতে, এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে 2018 সালের 30শে জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল, কিন্তু তারপরে আমরা কিন্তু হাল ছাড়ি নাই। আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি, আমাদের পরিষ্কার কথা যে এই ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে পৈশাচিক হামলা করেছে, নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হলকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল। প্রোগ্রাম করলে সিট, প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না। সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ, তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই, তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি নাই। তারা যে অত্যাচার নির্যাতন করেছে, এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। 2018 সালের লাইব্রেরির সামনে হামলা সহ 22 সালে আপনারা দেখেছেন এই ডাকসু ভবনে হামলা, 2023 সালের 4 আগস্ট এখানে হামলা, চাবির রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল, কানের মধ্যে আঘাত করেছিল। আমরা সেগুলো মামলা করি নাই, সেগুলোর মামলা প্রসেসিং। ছাত্রলীগের সরাসরি পদধারী যারা আছেন তারা ব্যতীত আমাদের অন্যদের চাকরিতে আমরা পুনর্বহালের জন্য, বিসিএস এর সুযোগ দান করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি এবং আন্দোলনের সাথে আমরা থাকব। আরেকটি কথা, আমাদের এখানে একজন ছাত্রটা বলেছে, হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্সরা আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে, তখন আমরা শুরুর দিকে আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি। আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তাদেরকে 4 থেকে 5 মাস সময় দেন, তারা স্টেবল হোক। তো আমরা সেই সময়ে আন্দোলন নিরুৎসাহিত করেছি, কিন্তু দেখা গেছে যে অনেকে পরবর্তীতে রাজপথে আবার নেমেছে, কারণ সরকার তাদের কথা রাখে নাই, তাদের দাবি দেওয়া আদায় হয়েছে। আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি, আরেকটি কথা আমি বলবো, আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে। গেজেট থেকে বাদ দিয়েছেন 208 জন, বাকি 27 জন, বাকিদের তো এখানে থাকার কথা। এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে রেখে যে খাওয়ার প্রবণতা, এই মানসিকতা পরিহার করা দরকার। তারা আদামরা হবে, তারা এখানে করে থাকবে, আপনারা ভাবছেন যে তারা করবে তাহলে আমাদেরটা টোকে হবে, এই ধরনের স্বার্থপর মানসিকতা পরিহার করা দরকার। আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন, আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয়ে গিয়ে তাদেরটা আমরা নিশ্চিত করব, কারণ একটা মানবিক কারণ। আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য। যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ, কিন্তু পরবর্তীতে যখন দলমত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায়, তখন সেটা একটা সফলতায় পরিণত হয়। মেধাবী তরুণরা যেন দেশে থাকে, তাদের মেধার যেন মূল্যায়ন হয়, সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে, সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি।